বিবিসি বাংলায় আজ রাতের প্রধান খবর, তালেবানের সাথে লড়াইয়ে এক আফগান অধিনায়ক বেসামরিক লোকজনকে লস্করগাহ ত্যাগ করার অনুরোধ করেছেন। এক সপ্তাহ পর থেকে বাংলাদেশে 18 বছরের বয়সী কেউ টিকা ছাড়া ঘরের বাইরে গেলে জুটবে শাস্তি, বলছে সরকার। প্রান্তিক আয়োজনে রয়েছে বিকাশের প্রতিষ্ঠাতা কামাল কাদিরের সাক্ষাৎকার। যদি এমন একটা জিনিস তৈরি করা যায় যেটা কিনা বাংলাদেশের সাধারণ জনগণের কাজে লাগবে এবং তাদের সেবা দিয়ে যে ইনকাম অর্জন করবেন সেই ইনকাম দিয়ে আবার আপনি এটাকে ইনভেস্ট করবেন এবং কোম্পানিটাকে বড় করে তুলবেন, এই যে বিজনেস মডেলটা, এটার জন্য তো বাংলাদেশ খুবই একটা ভালো জায়গা। তবে শুরুতেই এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি পুলক গুপ্ত। আফগানিস্তানের সরকারি বাহিনীর এক অধিনায়ক হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহর যে সমস্ত এলাকা তালেবান দখল করেছে সেখানকার বেসামরিক লোকজনকে বাড়িঘর ছেড়ে চলে যাবার অনুরোধ করেছেন। জেনারেল সামি সাদাত বলছেন, ওই এলাকায় তীব্র যুদ্ধ চলছে এবং প্রতিরক্ষা বাহিনী সেখানে তালেবানের বিরুদ্ধে সামরিক অভিযানের পরিকল্পনা করছে। এর আগে সেখানকার লড়াই থামানোর জন্য জাতিসংঘ এক আহ্বান জানায়। তারা বলছে, গত 24 ঘণ্টায় লস্করগাহতে অন্তত 40 জন বেসামরিক লোক নিহত হয়েছে এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করছে যে সৌদি আরব সে দেশের ভিন্ন মতাবলম্বীদের উপরে নির্যাতন চালাচ্ছে এবং চলতি বছর মৃত্যুদণ্ডের সংখ্যা বাড়িয়ে দিয়েছে। গত বছর G20 জোটের সভাপতির পদ সৌদি আরব ছেড়ে দেবার পর থেকে এই ধরনের ঘটনা বেশি ঘটছে বলে তারা বলছে। অ্যামনেস্টি জানাচ্ছে, জানুয়ারি থেকে জুলাই মাসের মধ্যে সৌদি আরবে অন্তত 40 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যা আগের পুরো বছরের তুলনায় বেশি। জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা বলছেন, ইরাকের সর্বত্র কারাগারগুলোতে বন্দীদের উপরে নির্যাতন চলছে। এক রিপোর্টে বলা হয়, ইরাকি নিরাপত্তা বাহিনী নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি আদায় করছে। এই নির্যাতনের বেশিরভাগ অভিযোগ হয় খারিজ করা হচ্ছে, নয়তো উপেক্ষা করা হচ্ছে বলেও তারা বলছেন। ভারতের রাজধানী দিল্লিতে 9 বছরের এক কিশোরীকে শ্মশানঘাটে ধর্ষণ করে বেআইনিভাবে তার দেহ জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে দিল্লি পুলিশ অভিযুক্ত একজন পুরোহিত এবং তার 3 জন সঙ্গীকে গ্রেফতার করেছে। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি বলছেন, সে দেশে রুটির দাম বাড়ানোর সময় এসেছে। অতীতে একে স্পর্শকাতর বিষয় হিসেবে দেখা হতো। মিস্টার আল সিসি অবশ্য বলছেন যে এই মূল্যবৃদ্ধি খুব বেশি হবে না। তবে তিনি উল্লেখ করেন যে 1 শলা সিগারেট এবং 20টি রুটির দাম এটা খুব যুক্তিগ্রাহ্য হতে পারে না। ইরানের নতুন প্রেসিডেন্ট বলছেন, তার দেশের উপরে চাপানো মার্কিন নিষেধাজ্ঞার তিনি প্রত্যাহার চাইবেন। শপথ অনুষ্ঠানে তার ভাষণে ইব্রাহিম রাইসি বলেন, দেশের জনগণের জীবনমান উন্নয়নের জন্য তিনি বিদেশিদের সঙ্গে আপোষ করবেন না। আজকের পরিক্রমায় আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাসুদ হাসান খান। অনুষ্ঠানের শুরুতেই যেমন শুনছিলেন, বাংলাদেশের সরকার বলছে আগামী 11ই অগস্ট থেকে 18 বছরের বেশি বয়সী কেউ টিকা ছাড়া ঘরের বাইরে যেতে পারবেন না। সরকারের মন্ত্রী আকম মোজাম্মেল হক বলছেন, বর্তমান বিধিনিষেধ 11ই অগস্ট থেকে শিথিল করা হবে। তখন টিকা না নিয়ে 18 বছরের বেশি বয়সীরা বাইরে চলাফেরা করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। তবে সরকারের এসব পদক্ষেপ কতটা বাস্তবসম্মত সে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞদের অনেকেই। শুনুন ঢাকা থেকে কাদির কল্লোলের প্রতিবেদন। একদিকে খোদ স্বাস্থ্য অধিদপ্তর চলমান লকডাউন 5ই অগস্টের পর আরও 10 দিন বাড়ানোর সুপারিশ করেছিল, অন্যদিকে গণপরিবহন এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সরকারের উপর চাপ বাড়ছিল। এই পরিস্থিতিতে বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠকে চলমান লকডাউনের সময় 5 দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সরকারের যে সিদ্ধান্ত নিয়ে এখন বেশি আলোচনা হচ্ছে সেটি হচ্ছে 18 বছরের বেশি বয়সী কেউ টিকা না নিয়ে বাইরে বের হতে পারবে না। মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেছেন, 11ই অগস্ট থেকে বিধিনিষেধ শিথিল করে ব্যবসা প্রতিষ্ঠান, গণপরিবহন সহ সবকিছুই ধাপে ধাপে খুলে দেওয়া হচ্ছে। সেজন্য এখন বড় জনগোষ্ঠীকে টিকা দেওয়ার বিষয়কে সরকার বিবেচনা করছে। এ ব্যাপারে মানুষকে আগ্রহী করতে টিকা না নিয়ে চলাফেরার উপর বিধিনিষেধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এই 5 দিনের মধ্যে আমরা রাতে যারা দোকানপাট চালাবে, দোকানের কর্মচারী, মালিক, বাস যারা চালাবে, বাসের ড্রাইভার বলেন, হেল্পার বলেন, বা যারা ফেরিওয়ালা, যারা ফেরি করে, তারা এরা প্রত্যেকে যেন ভ্যাকসিন নিতে পারে। যারা বাইরে আসবে তাদের অবশ্যই
নিতে হবে। সরকারি হিসেবেই দেখা যাচ্ছে দেশে এ পর্যন্ত 1,36,00,000 মানুষ টিকা পেয়েছেন। 7 দিনের মধ্যে আরও 1 কোটি টিকা দেওয়া সম্ভব কিনা বিশেষজ্ঞদের সেই প্রশ্ন রয়েছে। যদি নতুন 1 কোটি মানুষকে টিকা দেওয়া সম্ভব হয়, তারপরও 18 বছরের বেশি বয়সী মানুষকে বের হতে না দেওয়ার সিদ্ধান্ত কিভাবে বাস্তবায়ন করা হবে সেই প্রশ্ন উঠেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী এখন 18 বছরের উপরের বয়সী মানুষের সংখ্যা 12 কোটির বেশি। এছাড়া এখন পর্যন্ত গণটিকা কর্মসূচিতে বয়সসীমা রাখা হয়েছে 25 বছর। এমন পরিস্থিতিতে টিকা না নিয়ে 18 বছরের বেশি বয়সীদের চলাফেরায় সরকার যে বিধিনিষেধ দিচ্ছে, এমন সিদ্ধান্ত বাস্তবসম্মত নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক একজন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক সানিয়া তাহমিনা বলেছেন, সরকারের এসব পদক্ষেপ বাস্তবায়ন নিয়ে তার সন্দেহ রয়েছে। পদক্ষেপটা ভালো, কিন্তু এটা বাস্তবসম্মত না, কারণ সেটা মনিটরিং করার মতো জনবল আমাদের নাই। এবং যেরকম বলা হয়েছিল যে 2টা সিটে একজন করে বসবে, লঞ্চে এটা হবে বা বিভিন্ন জায়গায়, কোনোটাই তো আর মনিটরিং হচ্ছে না। তবে মন্ত্রী আকমা মোজাম্মেল হক দাবি করেছেন তাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব। কেউ ভ্যাকসিন নেওয়া ছাড়া 10 দিনের পরে বের হতে পারবে না। যারাই বের হবে প্রত্যেকের ভ্যাকসিনেশন সার্টিফিকেট থাকতে হবে। মানে ভ্যাকসিনেশন ছাড়া যারাই বের হবে এদের শাস্তিযোগ্য অপরাধ। আজকে সিদ্ধান্ত যদি অত্যাদেশ করে তাদের জরিমানা করা বা অন্য কোনো শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হবে। তো আপনারা যেটা বলছেন যে ভ্যাকসিন ছাড়া কেউ 11 তারিখে থেকে মানে 10 তারিখের পর থেকে বেরোতে পারবে না, তো সেটা যদি হয় 16 কোটির ওপরে দেশে মানুষ, আপনারা বলছেন মানুষ তো মুভ করে না। এবং আমরা হিসাব করে দেখেছি এইটার সংখ্যা যারা মুভ করে রাস্তাঘাটে, এটা কোনো মতে 2 কোটি 3 কোটি লোকের উপরে করে না। রাজধানী ঢাকার কথাও যদি ধরা হয়, ঢাকায়ও 2 কোটির উপরে মানুষের বসবাস, তো ভ্যাকসিন ছাড়া রাস্তায় আসা যাবে না, এটা কতটুকু বাস্তবসম্মত? আমাদের তো কন্টিনিউয়াস প্রসেস। যিনি যান জরুরি যান সে আগে ভ্যাকসিন নিয়ে নেই, পরে অন্যরা নিবে। এসব সিদ্ধান্ত নিতে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হকের সভাপতিত্বে অংশ নিয়েছেন 12 জন মন্ত্রী প্রতিমন্ত্রী। কাদির কল্লোলের প্রতিবেদন, ঢাকা থেকে। বাংলাদেশে চলতি মাসের 7 তারিখ থেকে 1 সপ্তাহের মধ্যে 1 কোটি মানুষকে করোনা ভাইরাস টিকা দেওয়ার এক কর্মসূচি ঘোষণা করেছে সরকার, যেটা কিছুক্ষণ আগেই শুনছিলেন। কর্মকর্তারা বলছেন, এক্ষেত্রে গ্রাম পর্যায়ে টিকা দেওয়ার বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। টিকা কর্মসূচি সহজ করার জন্য অনলাইনে যারা নিবন্ধন করতে পারবেন না, এমন ব্যক্তিও জাতীয় পরিচয়পত্র দেখিয়ে কেন্দ্রেই নিবন্ধন করে টিকা নিতে পারবেন বলে জানানো হয়েছে। কিন্তু 1 সপ্তাহে 1 কোটি মানুষকে করোনা ভাইরাস টিকা দেওয়ার সক্ষমতা এই মুহূর্তে বাংলাদেশের কতটা রয়েছে? খোঁজ নিয়েছেন সংবাদদাতা শাহনাজ পারভিন। সরকারের তরফ থেকে জানানো হয়েছে, সপ্তাহব্যাপী এই টিকা কর্মসূচিতে গ্রাম পর্যায়ের মানুষজন, বিশেষ করে বয়স্ক ব্যক্তি এবং নারীদের অগ্রাধিকার দেওয়া হবে। করোনা ভাইরাস প্রতিরোধী টিকা বিষয়ে বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন কিভাবে এই কর্মসূচি পরিচালনা করা হবে। 4600 ইউনিয়ন আছে, প্রতিটা ইউনিয়নের একটা ওয়ার্ডে একটা কেন্দ্র নির্ধারণ করা হবে, যে কেন্দ্রে 3টি করে বুথ থাকবে এবং প্রতিটি বুথে 200 করে, মোট 600 জনকে প্রতিদিন টিকা দেওয়া হবে। এগুলো ইউনিয়ন পরিষদের কাছাকাছি কোনো স্কুল, মাদ্রাসা অথবা ইউনিয়ন পরিষদ যেখানে স্পেস আছে সেরকম জায়গায় আমরা করতে বলেছি। এটা স্থান ভেদে স্থানীয়ভাবেই তারা নির্ধারণ করবেন, যে কোনো প্রতিষ্ঠানকে তারা ব্যবহার করবে। সারা দেশে এই কর্মসূচির বিষয় নির্দেশনা পৌঁছে গেছে বলে জানিয়েছেন তিনি। কিন্তু টিকা নিতে আগ্রহী এমন অনেকেই কোথায় কিভাবে টিকা পাবেন এ সম্পর্কিত সকল তথ্য সঠিকভাবে এখনও জানেন না। ঢাকার মিরপুরের বাসিন্দা সোহানা পারভিন গত মাসে অনলাইনে টিকার জন্য নিবন্ধন করেছেন, কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর থেকে মোবাইল ফোনে যে বার্তাটি যাওয়ার কথা সেটি এখনও পাননি। বিভিন্ন গণমাধ্যমে কর্মকর্তাদের বরাত দিয়ে নানা রকম তথ্য জানতে পারছেন এবং বেশ বিভ্রান্তি নিয়ে অপেক্ষা করছেন তিনি। মানে স্বাভাবিক জীবনে ফিরতে হবে, তো এই ঘরবন্দি জীবন আর আসলে কতদিন? টিকাটা যখন ওই যে 35 বছর ছিল, অনূর্ধ্ব 35, তো অনেকেই দেখলাম ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে যে হচ্ছে নিবন্ধনের একদিন পরেই SMS পেয়ে গেছে। তো আমার কাছে মনে হলো অনেক কি স্মুথ হবে, দেখেই হচ্ছে অনেকটা অনুপ্রাণিত হয়ে বলতে পারেন, কিন্তু আমি আচ্ছা দেখি, কিন্তু আসলে এখনো পর্যন্ত কোনো সাড়া নেই।
বাংলাদেশে এখন 1.25 কোটি ডোজ টিকা মজুদ রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এ মাসের মধ্যেই আরও 1 কোটির মতো ডোজের চালান পৌঁছে যাবে বলে তিনি জানিয়েছেন। বাংলাদেশে এবছরের ফেব্রুয়ারি মাসের 7 তারিখ থেকে করোনা ভাইরাস প্রতিরোধী টিকা দেওয়ার গণকর্মসূচি শুরু হয়। শুরু থেকে নিবন্ধন নিয়ে নানা জটিলতা, টিকার ঘাটতি, এসব কারণে এক পর্যায়ে টিকা কার্যক্রম বন্ধ করে দিতে হয়। অনেকেই টিকা নিতে আগ্রহীও ছিলেন না, কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণ ব্যাপক হারে বৃদ্ধি এবং তা গ্রামাঞ্চলেও পৌঁছে যাওয়ার পর সে নিয়ে অনেকেরই আগ্রহ বাড়ছে, যেমন বরগুনার আকলিমা বেগম। করোনা আমাদের এখন অনেক ছড়াচ্ছে, তো আমাদের এখন দরকার এটা। পরবর্তীতে কেন আরো আমরা না পাই তখন তো আমাদের কেন সমস্যা হয়ে দাঁড়ায়। কলেরা হইতো তার টিকা, বা বসন্ত হইতো তার টিকা, এগুলো যখন ধ্বংস হইছে এখন এই জন্য আমরা আগ্রহী, এই জন্য এটাও আমরা করি। কিন্তু প্রত্যন্ত অঞ্চলে এক সপ্তাহে 1 কোটি ডোজ টিকা দেওয়ার সক্ষমতা বাংলাদেশের কতটা রয়েছে? এমন প্রশ্নের জবাবে মির্জাদি সাবরিনা ফ্লোরা শিশুদের টিকা কর্মসূচিতে বাংলাদেশের ব্যাপক সফলতার কথা মনে করিয়ে দিয়ে বলেন, এই কর্মসূচিতেও সেই মডেল অনুসরণ করা হবে। তিনি জানিয়েছেন, কর্মসূচি সহজ করার জন্য অনলাইনে নিবন্ধন ছাড়াও জাতীয় পরিচয়পত্র নিয়ে গেলে টিকা কেন্দ্রে নিবন্ধন করেই টিকা নেওয়া যাবে। এই বিষয়ে আরও বিস্তারিত ধারণা দিলেন তিনি। এখন পর্যন্ত জাতীয় পরিচয়পত্র ছাড়া কাউকে টিকা দিচ্ছি না। স্পট রেজিস্ট্রেশনেরও ব্যবস্থা রাখা হচ্ছে। স্থানীয়ভাবে কিছুটা ফ্লেক্সিবিলিটি থাকবে। মনে করেন ওখানে সেই সময় বিদ্যুৎ নেই বা কোনো কারণে ইন্টারনেট কানেকশন পাওয়া যাচ্ছে না, তখন জাতীয় পরিচয়পত্র নিয়ে এসছেন, তাদেরকে যাতে ফেরত যেতে না হয় স্থানীয়ভাবে ওনারা নিশ্চিত হবেন, নির্ধারণ করবেন যে কিভাবে দিতে পারছেন সেই দিনের অবস্থার পরিপ্রেক্ষিতে। দিনে 600 জনকে যে গ্রামীণ পর্যায়ে টিকা দিব, এই 600 পর্যন্ত মানুষকে যাতে শুধুমাত্র রেজিস্ট্রেশন করা হয়নি দেখে কেউ যাতে ফেরত না যান, তাদের টিকা দেওয়াটা নিশ্চিত করার জন্য বলেছি তারা এনআইডি নিয়ে আসলে আমরা ওখানে স্পট রেজিস্ট্রেশন করেও তারা টিকা দিতে পারবেন। যারা ইতিমধ্যেই অনলাইনে নিবন্ধন করেছেন কিন্তু SMS পাননি, তারাও সরাসরি নিজের এলাকার কোনো কেন্দ্রে টিকা কার্ড নিয়ে গেলেই টিকা দিতে পারবেন। এই কর্মসূচি চলবে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 3টে পর্যন্ত। তবে প্রথম 2 ঘন্টা শুধুমাত্র নারী ও বয়স্ক ব্যক্তিরা টিকা পাবেন। শাহনাজ পারভীন, ঢাকা থেকে। কলকাতার প্রাণকেন্দ্রে 62টি পুরনো গাছ কেটে ফেলার দায়ে পশ্চিমবঙ্গের হাইকোর্ট একটি নির্মাণ সংস্থাকে 40 কোটি টাকা জরিমানা দেওয়ার আদেশ দিয়েছে। পরিবেশবিদরা বলছেন, গাছ কাটার জন্য এত বড় অঙ্কের জরিমানা ভারতে সম্ভবত এর আগে হয়নি। বেআইনিভাবে গাছ কাটার জন্য আইন অনুযায়ী কিছু জরিমানা এবং জেল হওয়ার কথা, কিন্তু আদালত মনে করছে দোষী ব্যক্তিকে জেলে পাঠালে গাছগুলিকে ফেরত আনা যাবে না। তাই এই বিপুল অঙ্কের জরিমানা ধার্য করার সঙ্গে ওই চত্বরে নতুন করে 100টিরও বেশি গাছ লাগানোর নির্দেশ দিয়েছে আদালত। কলকাতা থেকে সংবাদদাতা অমিতাভ ভট্টশালী। রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাব, যা কলকাতা রেসকোর্স নামেই পরিচিত, তাদের ঐতিহ্যবাহী ক্লাব হাউস চত্বরে একটি বিলাসবহুল হোটেল নির্মাণের জন্য জমি লিজ দেওয়া হয়েছিল বিশ্বের সবথেকে উঁচু ভবন বুর্জ খলিফার মালিক যে কোম্পানি, তাদেরই ভারতীয় শাখাকে। ওই জমিতে জল জমার কারণে কলকাতা পৌর সংস্থা পরিষ্কার করার আদেশ দিয়েছিল, কিন্তু নির্মাণ সংস্থাটি ওই চত্বরে থাকা 62টি পুরনো গাছ কেটে ফেলে। ঘটনা জানার পরে বন দপ্তর সংস্থাটির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে, কিন্তু নির্মাণ সংস্থাটি কলকাতা হাইকোর্টে আবেদন করে যাতে তাদের এই প্রথমবারের ভুলের জন্য ক্ষমা করা হয় এবং বদলে তারা দ্বিগুণ গাছ লাগাবে এই আশ্বাসও দেয়। কিন্তু কলকাতা হাইকোর্ট সেই আবেদনে সাড়া না দিয়ে উল্টে আবেদনকারী সংস্থাটিকেই 40 কোটি টাকার জরিমানা এবং 100টি নতুন গাছ লাগানোর নির্দেশ দিয়েছে। কলকাতার পরিচিত পরিবেশ আন্দোলনকারী বনানী কাক্কর বলছিলেন, এত বড় অঙ্কের জরিমানা সম্ভবত এর আগে সারা দেশে কোথাও হয়নি। কর্পোরেশন বলেছিল ওখানে জল জমে গেছে, মশা হচ্ছে, তো মশার জন্য আমি তো কোনোদিনই শুনিনি যে লোকেরা গাছ কেটে দিল। তারপরে এখন কেসটা হওয়াতে এই ফাইনটা যেটা, সেটা মানে এক্সট্রাঅর্ডিনারি টাফ। ডেভেলপারকে জানার দরকার যে যেখানে ইচ্ছে ওরা গাছ কাটতে পারে না। একটা তো প্রসেস আছে। অনেক জায়গায় কলকাতায় হয়তো রাস্তার উপর একটা গাছ, দোকানের শোরুমটা আটকে গেছে, গাছটা কেটে দিল, বিশাল গাছ ল্যান্সন রোডে, তাদের কোনো শাস্তি হয় না। এটা হওয়াতে আমার মনে হয় যে দে উইল লার্ন এ লেসন, সেটা হচ্ছে আমার মেন জিনিস। রায় দিতে গিয়ে বিচারপতি রাজাশেখর মান্থা বলেছেন, এই 62টি গাছ কেটে ফেলার ফলে পরিবেশে একটা স্থায়ী ক্ষত হয়ে গেছে। মামলার আবেদনকারীর ওই কাজ সমাজের অপূরণীয় ক্ষতি সাধন করেছে। তবে আবেদনকারীকে 2006 সালের বনাঞ্চলের বাইরে বৃক্ষ সংরক্ষণ আইন অনুযায়ী কিছু সময়ের জন্য জেলে পাঠালেও গাছগুলি আর ফেরত আসবে না।
সেজন্যই রাজ্য বন দপ্তরের কাছে 40 কোটি টাকা জরিমানা দিতে হবে, যাতে তারা পরিবেশ সংরক্ষণের কাজ করতে পারে। পরিবেশ কর্মী অমিতাভ আইচ বলছিলেন, চলতি আইন অনুযায়ী একটা গাছ কেটে ফেললে 4-5টি গাছ লাগানোর নিয়ম আছে। তার থেকেও বেশি জরুরি মানুষকে বোঝানোর যে সমাজের কাছে, পরিবেশের কাছে একটা গাছের মূল্য কতটা। এটা বিশাল একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট, যা আমাদের এক্সিস্টিং আইন আছে তাই দিয়ে করলে হয়তো একটা গাছ কাটছে, 4-5টা গাছ লাগাচ্ছে, এই দিয়ে হয়, কিন্তু এটা একটা বড় ডিটারেন্ট হতে পারে যে মানুষ বুঝুক যে গাছের অ্যাকচুয়াল মূল্যটা কি হয়। কিন্তু কেন 40 কোটি? কিভাবে আদালত জরিমানার এই পরিমাণ নির্ধারণ করলো? অমিতাভ আইচ ব্যাখ্যা করছিলেন, সুপ্রিম কোর্ট যশোর রোডের একটা জাজমেন্টের সময় একটা কমিটি করেছিল। তারা এই প্রথম ভারতবর্ষে, যদি অনেক বৈজ্ঞানিক কাজ আগে হয় কিন্তু কোর্টে আসেনি এইভাবে, 74,500 প্রতি বছর একটা গাছ বাস্তুতান্ত্রিক মূল্য, নানা রকম সার্ভিস, যেমন কতটা কার্বন ধরে রাখলো, কতটা অক্সিজেন দিল, কতটা জল সঞ্চয় করলো, এসব নানা যে সার্ভিসগুলো যেগুলো আমরা মূল্যায়ন করতে পারি না, তার একটা বিচার করেছিল। মানে 100 বছরের একটা গাছ প্রায় 70-75 লক্ষ টাকার সার্ভিস ভ্যালু দেয়। মিস্টার আইচ সেই হিসাবেই বলছেন 62টি গাছের বাস্তুতান্ত্রিক মূল্য দাঁড়ায় 40 কোটির থেকে কিছু বেশি। সেজন্যই তার অভিমত, সুপ্রিম কোর্ট নির্ধারিত কমিটির হিসাব অনুযায়ী সম্ভবত কলকাতা হাইকোর্ট জরিমানার অঙ্ক ঠিক করেছে। অমিতাভ ভট্টশালী। আরে দারুণ ব্যাপার তো। কি ট্রেন করছি আমি। মানে কি? মাশরাফির জায়গায় কি এবার আপনি ডাক পেলেন? আমার বোলিং দেখেছেন? তাও ঠিক। তাহলে কি? বিবিসিতে আমার নতুন শো বাংলাদেশ ট্রেন্ডিং। ওয়াও, কি থাকছে সেখানে? এই যে অনলাইনে এত আলাপ আলোচনা, এর কোনটা ঠিক আর কোনটি গুজব। আপনি একাই? প্যানেলিস্ট থাকবে কিছু, ট্রেন্ডিং সব ইস্যু নিয়ে জমে আলাপ হবে। কিভাবে দেখবো সেটা? প্রতি সপ্তাহে চ্যানেল আইতে এবং পরে ইউটিউবে। যেটাই ট্রেন্ডিং হোক সেটা নিয়েই আমাদের বাংলাদেশ ট্রেন্ডিং। আপনারা শুনছেন বিবিসির অনুষ্ঠান পরিক্রমা। এবার আজ রাতের অন্য আয়োজন। উদ্যোক্তা হিসেবে বাংলাদেশের যে কজন ব্যক্তি দেশে বিদেশে বেশ পরিচিতি পেয়েছেন, তাদের মধ্যে কামাল কাদির অন্যতম। বিশেষ করে মোবাইল ফোনকে কাজে লাগিয়ে কিভাবে ব্যবসা এবং মানুষের জীবনকে সহজ করা যায়, সেগুলোকে নিয়ে তিনি প্রতিনিয়ত আইডিয়া উদ্ভাবন করেছেন। বাংলাদেশে মোবাইল ফোনে লেনদেনকারী প্রতিষ্ঠান বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির এবারে আমাদের অতিথি। প্রথমে আপনার কাছে যেটি জানতে চাই যে আপনি পড়াশোনা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে এবং সেখান থেকে ফিরে এসে বাংলাদেশে আপনার যে আইডিয়াস, আপনার যে ধারণাগুলোকে আপনি কাজে লাগানো শুরু করেছেন, এই চিন্তাটা আপনার মাথায় কেন আসলো যে আমেরিকা থেকে ফিরে এসে বাংলাদেশে কিছু করতে হবে? এর কারণ কি? আমেরিকায় গেছি তো সার্টেন বাংলাদেশে সময় পার করার পরে পড়তে যাওয়া, এটা না যে বাংলাদেশকে চিনতাম না। সুতরাং বাংলাদেশ কখনই নতুন কিছু ছিল না। আমার মনে আছে যে আমি যে বছর আন্ডার গ্রাজুয়েট শেষ করি, সেটা ছিল আমাদের স্বাধীনতার 25তম বার্ষিকী। তো আমি তখন ইকোনমিক্সে পড়াশোনা করছি, আবার ছবি আঁকছি প্রচুর। আমার মনে আছে আমি কি করতে পারি। আমি যেহেতু আমার প্রিন্ট মেকিং স্টুডিওর অ্যাক্সেস ছিল, আমি 100টা বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স এর 25 বছর পূর্তি হচ্ছে, এটা সেলিব্রেট করে 100টা পোস্টার বানালাম। এবং সেই পোস্টার ওই ছোট্ট শহরে থাকা, ওখানে হয়তো প্রতি শহরে হয়তো ওই শহরটাতে হয়তো 30-40টা দোকান সব মিলে। তো প্রতিটা দোকানে যে বলছি যে আমাদের দেশের 25th অ্যানিভার্সারি হচ্ছে, ডু ইউ ওয়ান্ট টু টেক দিস পোস্টার অ্যান্ড ডিসপ্লে অন ইউর ডোর। তো বাংলাদেশ ওয়াজ অলওয়েজ পার্ট অফ আমাদের বড় হওয়া। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফিরে আসলেন কবে, ওখানে পড়াশোনা শেষ করে? আমি প্রথম আসি 97-এ। 97-এ আমি তখন নিউ ইয়র্কে চাকরি করছি। আমি আসি বাংলাদেশে একটা আর্ট এক্সিবিশন করতে, ছবি আঁকার প্রদর্শনী করতে। আপনি ছবিও আঁকেন? এবং আমি পড়াশোনা করেছি ছবি আঁকার উপরে। আমি পড়াশোনা করে ইকোনমিক্সে পড়াশোনা না করলে তো চাকরি পাবো না। তো ইকোনমিক্স পড়াশোনা করেছি চাকরি পাওয়ার জন্য। তো প্রথম আসি 97-এ বাংলাদেশে ছবির প্রদর্শনী করতে। সেখান থেকে পরবর্তীতে যেহেতু ইকোনমিক্স এর ব্যাকগ্রাউন্ড ছিল, আমি অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডাস্ট্রিতে চাকরি করি বাংলাদেশে। এবং সেটা করার পরবর্তীতে আমি আবার ছবি আঁকার মধ্যে দিয়ে একটা অ্যানিমেশন স্টুডিওর সাথে সম্পৃক্ত হয়ে যাই। আমার বড় ভাই আর আমি মিলে কিভাবে একটা অ্যানিমেশন ইন্ডাস্ট্রি করা যেতে পারে বাংলাদেশে। তো সেটা অনেক বছর, প্রায় সেটাও 3.5 বছরের মতন চেষ্টা করেছিলাম, বাট সফল হয়নি সেটা। তো পরবর্তীতে আবার আমি 2003-তে
আই ওয়েন্ট ব্যাক টু আমেরিকা ফর মাস্টার্স। পরবর্তীতে আমেরিকায় কিছুদিন কাজ করার পরে আবার ফিরে আসি বাংলাদেশে, সেলবাজার বলে একটা কোম্পানি সেই প্রসঙ্গে আসছি শুরু আবার। করি। যুক্তরাষ্ট্রকে বলা হয় যে ল্যান্ড অফ অপরচুনিটিস, সুযোগের অবারিত জায়গা। সেখানে প্রচুর সুযোগ আছে, আপনি অনেক কিছু করতে পারেন চাইলে, কিন্তু চাইলে তো ওখানে আপনার সুযোগগুলোকে আপনি কাজে লাগাতে পারতেন। যখন ডিজিটাল টেকনোলজি ফ্লারিশ হচ্ছে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, তো তখন একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার হলো যে এই ধরনের ডিজিটাল টেকনোলজি অ্যাক্সেস বাংলাদেশেও তো ব্যাপকভাবে ছড়াচ্ছে মোবাইল টেকনোলজির মাধ্যমে। সুতরাং এই যে টেকনোলজিটা আজকে আমি আমেরিকাতে দেখছি, এটাকে কিন্তু যদি সঠিকভাবে ডিজাইন করা যায়, তাহলে সাধারণ বাংলাদেশে অপমার জনসাধারণ এটাকে ব্যবহার করতে পারবে। তো দ্যাট নট অনলি গিভস দ্য এক্সাইটমেন্ট অফ টেকিং এ নিউ টেকনোলজি টু বাংলাদেশ, এট দ্য সেম টাইম একই সাথে ইটস অ্যান অপরচুনিটি। তো বিজনেস মডেল ডিজাইন করতে যে বাংলাদেশ ইজ এ ফ্যান্টাস্টিক কান্ট্রি, বিকজ আপনি যদি, বাংলাদেশ ইজ এ কান্ট্রি অফ 170 মিলিয়ন পিপল, সো অলমোস্ট হাফ দ্য ইউএস পপুলেশন। তো যদি এমন একটা জিনিস তৈরি করা যায় যেটা কিনা বাংলাদেশের সাধারণ জনগণের কাজে লাগবে, তাহলে তারাই কিন্তু এটাতে তারা পার্টিসিপেট করবে, এবং তাদের মাধ্যমে আপনি তাদের সেবা দিয়েই যে ইনকাম অর্জন করবেন, সেই ইনকাম দিয়ে আবার আপনি এটাকে ইনভেস্ট করবেন এবং কোম্পানিটাকে বড় করে তুলবেন। এই যে বিজনেস মডেলটা, এটার জন্য তো বাংলাদেশ খুবই একটা ভালো জায়গা। কিছুক্ষণ আগে আপনি সেল বাজারের কথা বলছিলেন। বাংলাদেশে যেসব প্রতিষ্ঠান শুরুর দিকে ই কমার্সের সঙ্গে যুক্ত ছিল, এই সেল বাজার মানে একেবারেই প্রথম দিকের আর কি। এই সেল বাজারের আইডিয়াটা আপনার মাথায় কিভাবে আসলো? সেল বাজার, আমি তখন মাস্টার্স এর স্টুডেন্ট। বাংলাদেশে বেসিক ফোন আছে তখন প্রায় 10-15 মিলিয়ন, কিন্তু স্মার্টফোন নেই। তো যদি এমন করা যেত যে একজন ব্যক্তি সে কি বিক্রি করছে, সেটা যদি কি বিক্রি করতে চায় সেটা যদি তার ফোনের মাধ্যমে তুলে ধরতে পারে, আর একজন যদি কি কিনতে চায় সেটা যদি সে ওই বাজারে যেয়ে খুঁজতে পারে, তাহলে কিন্তু আমরা একটা মার্কেট প্লেস তৈরি করতে পারি। আমি এই গল্প প্রায় বলতাম যে একবার আরিচা ফেরি পার হচ্ছে, তো একটা মাছওয়ালার সাথে পরিচয় হয়েছে। তো সে বলছে যে এরকম, মাছের দাম কত, পাঙাশ মাছ, বলছে যে এরকম 3-4 হাজার টাকা। শুনলাম, তারপর আবার ফিরে এসেছে কিছুক্ষণ পরে, ঘুরে বলছে যে আচ্ছা 1000-2000 টাকা। আমি বলছি শুনে রাখলাম, আবার কিছুক্ষণ পরে ফিরে এসে বলছে যে 1000 টাকা। তো বেসিক্যালি হি ওয়াজ সেলফ নেগোশিয়েটিং এন্ড ব্রিংিং ডাউন হিজ ওন প্রাইস। তাকে যখন আমি জিজ্ঞাসা করলাম যে আপনার কি সমস্যা, তখন সে বলছে যে আমার তো সন্ধ্যার পর এখানে কোনো মার্কেট। তো ওইটা যদি একটা, যদি ওই ডিভাইসটা দিয়ে সে যদি একটা তার তথ্যটা তুলে ধরতে পারতো কোথাও, যে আমি আজকে এখানে বসে একটা মাছ বিক্রি করছি, এবং ওই মুহূর্তে কেউ একজন বলে যে আমি আসছি তো মাছ কিনতে, তাহলে কিন্তু আমরা একটা মার্কেট প্লেস তৈরি করতে পারি। তো এইটা ভাবে শুরু। পরবর্তীতে আই রেজড মানি আমেরিকাতে টু ক্রিয়েট দিস কোম্পানি, and after 5 years this company was acquired by Telenor, which is a large telecom company. তো তার মানে আপনার এই যে একটা ডিজিটাল মার্কেট প্লেসের আইডিয়াটা তৈরি হলো একটা ফেরিঘাটের চিন্তা থেকে। দেখেন, মানে বাংলাদেশের বা পৃথিবীর যে কোনো জায়গাতে আপনি যদি আপনার আশেপাশের কি হচ্ছে এবং তাই যদি আপনি চোখ রাখেন এবং এর প্রতি যে একটা আগ্রহ থাকে প্রবলেম গুলো সলভ করার, you will see constantly ideas are floating around, but ideas represent 1%. 99% হচ্ছে ওই আইডিয়াটাকে ইমপ্লিমেন্ট করা। ওকে, তো হ্যাঁ, আইডিয়াটা হয়তো ওই মুহূর্তে মনে হলো এটা তো ভালোই, কিন্তু পরবর্তীতে দেখা গেল ওইটাকে নিয়ে একটা প্রোটোটাইপ তৈরি করতে হবে, প্রোটোটাইপটা কাউকে দেখাতে হবে, ইনভেস্টারকে খুঁজে পেতে হবে, সঠিক জনবল খুঁজে বের করতে হবে, তাকে এই নতুন কোম্পানিতে কাজ করতে আসার জন্য উদ্বুদ্ধ করতে হবে, এবং পরবর্তীতে সে যদি তারা সবাই মিলে যে আমরা একটা কাজ করি, তখন এটা একটা ফাংশনাল আইডিয়াতে পরিণত হবে। তবে হ্যাঁ, আইডিয়াটা অনেক সময় আমি অলওয়েজ মনে করি যে কোনো ওভারনাইট সাকসেসের পিছনে 25 ইয়ার্স অফ হার্ড ওয়ার্ক ইজ দেয়ার। আপনার ক্যারিয়ারের একটা অত্যন্ত বড় জায়গা যেটা অনেক পরিচিতি পেয়েছে বাংলাদেশে, সেটি হচ্ছে মোবাইল মানি ট্রানজাকশন, মোবাইল ফোনের মাধ্যমে টাকা আদান প্রদান এবং বিকাশ। কিভাবে চিন্তা করলেন যে বাংলাদেশে এটা কি ইমপ্লিমেন্ট করা যায়, এটা কিভাবে আসলো? এটা এগেন তাহলে সেল বাজার ফিরে যেতে হয়। যে সেল বাজার যখন হলো, তখন যেটা দেখা গেল যে লোকজন তথ্য পাচ্ছে, এবং তথ্য পেয়ে তারপরে সে তথ্যের জন্য যোগাযোগ করছে একে অন্যের সাথে, এবং ট্রানজাকশনটা করছে সামনাসামনি দেখা হয়ে ট্রানজাকশন করছে। তো আমি যদি এভাবে বলি যে একজন দেখছে যে আমি একটা মোবাইল ফোন বিক্রি করব,
অথবা দেখছে যে আমি একটা গরু বিক্রি করছি। ওকে, তো তখন আরেকজন সেটা দেখে মোবাইলের মধ্যে দেখতে পেয়ে বলছে যে ভাই আপনার মোবাইল ফোনটা বা গরুটা আমি কিনতে চাচ্ছি, আমরা কি অমুক জায়গায় আসতে পারি কিনা, এইভাবে ট্রানজাকশন করবো কিনা। বাট দেয়ার ওয়াজ নো ডিজিটাল পেমেন্ট। ওকে, সো দ্যাট সামহাট ইন্ট্রিগড মি যে আমাদের ডিজিটাল পেমেন্ট নিয়ে কাজ করতে হবে। আর একই সময় কেনিয়াতে 2007 সালে ওকে এ ধরনের সার্ভিস শুরু হয় এবং সেটার নাম ছিল এম-পেসা। তো আমি 2008 সালে আই স্পেন্ড লট অফ টাইম কেনিয়াতে বোঝার জন্য আসলে কি হচ্ছে, এবং তো অনেকটা কেনিয়ার মাঠে ঘাটে এবং কেনিয়ার দোকানে ভিজিট করে যারা এগুলোর পিছনে আছে তাদের সাথে কথা বলে, তো এই মোবাইল মানি জিনিসটা কি এটা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পাওয়ার চেষ্টা করি যে এটার রেগুলেশন কিভাবে কাজ করছে। So our homework and the central bank's homework somewhat converged. Okay, and 2010 we applied for a license এবং 2011 জুলাই মাসে আমরা কাজ শুরু করি। তো আমরা যেহেতু ব্র্যাক ব্যাংক কে সাবসিডিয়ারি হিসেবে কাজ করি, আমাদের রেগুলেটরের চোখে there is a regulatory obligation we have যে we have to maintain 51% share with ব্র্যাক ব্যাংক and 49% আর একটা কোম্পানি মানি ইন মোশন যেটার সাথে আমি সম্পৃক্ত ছিলাম, আমার ভাই ইকবাল কাদির সম্পৃক্ত ছিল, এবং মোবাইল মানি বা মোবাইল ফোন টেকনোলজি সম্পর্কে যারা আগে কাজ করেছেন এরকম কয়েকজন ব্যক্তি এর মধ্যে ইনভলভ ছিলেন। সাধারণত একটা আইডিয়া যদি কেউ সাকসেসফুল করতে চায়, যে কেউ যদি ভাবে যে আমি কি করব, আমার কি করা উচিত, সে একটা আইডিয়া নিয়ে চিন্তা করতে চায়, একটা ভালো আইডিয়ার জন্য কোন বিষয়গুলো আসলে চিন্তা করতে হয়? প্রথমটা হচ্ছে ইন্টেনশন, মানে নিয়তটা কি আসলে, বিকজ when you have a clear intention তখন আপনার সহকর্মীদেরকেও মোটিভেট করা সহজ, এবং এটার পিছনে পার্সু করা, আপনি যখন দিন নেই রাত নেই একটা জিনিসকে বছরের পর বছর পার্সু করে যাচ্ছেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনার ইন্টেনশনটা আপনার কাছে খুব ক্লিয়ার এবং আপনি এটা অন্যদের সাথে যখন কমিউনিকেট করছেন সেটার কাছে ক্লিয়ার। তো সেটা গেল একটা। সেকেন্ডটা হচ্ছে ওই আইডিয়াটা অবশ্যই এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য হার্ড ওয়ার্কের কোনো অল্টারনেটিভ নেই। ওকে, এবং ইট হ্যাজ টু বি কাস্টমার সেন্ট্রিক। ওকে, এটা কি আসলে কাস্টমার চাচ্ছে নাকি আমি চাচ্ছি? আর যারা এন্টারপ্রেনার হতে চায়, উদ্যোক্তা হতে চায়, যে আমরা ধরুন নিজে কিছু করব, একজন সফল উদ্যোক্তা হতে হলে তার আসলে কি ধরনের গুণ থাকা দরকার? কোনো কাজ তো আপনি একা করতে পারছেন না। ওকে, আপনাকে তো সবাইকে সাথে নিয়ে করতে হচ্ছে। রেসপেক্ট ফর আদার্স হু আর কন্ট্রিবিউটিং ইন দ্য ইনিশিয়েটিভ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমি বলবো যে যে কোনো কাজ করতে যে ওই কাজটার সাথে পারিপার্শ্বিক যারা ইনভলভ আছেন, ওকে, তাদেরকে ইনভলভ করা আমি মনে করি অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং লেগে থাকা। ফ্র্যাঙ্কলি আপনি জিজ্ঞাসা করছেন 10 বছরের এক্সপিরিয়েন্স বা 15 বছরের এক্সপিরিয়েন্স, এর মধ্যে অনেক দিনই আছে যে দিনটা আপনার হয়তো ভালো যাচ্ছে না। ওকে, লাইফ তো এভরিডে ইজ নট গ্ল্যামারাস। ওকে, তো এর মধ্যে দুঃখের দিনও আছে, কষ্টের দিনও আছে। এই সব দিনগুলোর মধ্যে কনস্ট্যান্টলি লেগে থাকা, এবং মানে এভাবে বলি আপনাকে, কম্পাসে নর্থ কিন্তু একটাই। তো আপনি অনেক হাঁটছেন, হয়তো একটু নর্থের এদিকে ওদিকে চলে যাচ্ছে, কিন্তু আপনার যদি ট্রু নর্থটা প্রতি আপনি ফোকাস থাকেন, তাহলে আমার কাছে মনে হয় যে কোনো এন্টারপ্রেনিউরিয়াল এফোর্ট শুড বি সাকসেসফুল। এবং এটার মধ্যে অনেক সময় ভুল করতে পারি আমরা, এবং একজন এন্টারপ্রেনার ভুলও করতে পারেন। ভুল করলে অল্পের মধ্যে ভুলটা বুঝে নেওয়া, এবং প্রত্যেকেরই তার যে লিমিটেশনটা, সে কোনটা করতে পারে কোনটা করতে পারে না, যেটা পারে না সেটা অন্যকে কিভাবে উদ্বুদ্ধ করা যেন অন্য এটার মধ্যে ইনভলভ করতে পারে। আই থিঙ্ক ওইগুলা ইম্পর্টেন্ট বিষয়, যেটা সজাগ থাকা উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ বিবিসি বাংলার সাথে এই সাক্ষাৎকারে যোগ দেওয়ার জন্য। বিকাশের প্রতিষ্ঠাতা কামাল কাদিরের সঙ্গে আলাপ করছিলেন আকবর হোসেন। এবার অধিবেশন শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। তালেবানের সাথে লড়াইয়ে এক আফগান অধিনায়ক বেসামরিক লোকজনকে লস্করগাহ ত্যাগ করার অনুরোধ করেছেন। 1 সপ্তাহ পর থেকে বাংলাদেশে 18 বছরের বেশি বয়সী কেউ টিকা ছাড়া ঘরের বাইরে গেলে জুটবে শাস্তি, বলছে সরকার। আর পুরনো গাছ কেটে ফেলার দায়ে কলকাতার আদালত এক নির্মাণ সংস্থাকে 40 কোটি টাকা জরিমানা করেছে। এরই সঙ্গে শেষ করছে আজকের পরিক্রমা। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রবাহ শুনতে পাবেন আগামীকাল বাংলাদেশ সময় রাত সন্ধ্যে 7:30 আর ভারতে সন্ধ্যে 7টায়। শুনবেন আশা করে বিবিসি লন্ডন স্টুডিও থেকে। আজকের মতো বিদায় নিচ্ছি আমি মাসুদ হাসান খান।
শুভরাত্রি।